Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. I welcome all of my viewers. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের ক্লাস 6 এর গণিত বইয়ের 2024 শিক্ষাবর্ষের ক্লাস 6 এর গণিত বইয়ের আমরা অধ্যায় 3 মৌলিক উৎপাদকের গাছ, দ্যাট মিনস ট্রিস অফ প্রাইম ফ্যাক্টর। এই মৌলিক উৎপাদকের গাছ এই অধ্যায়টি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টিতে আমরা যাওয়ার আগে আমরা কিছু টপিকস এখানে ডিসকাস করব। তো এই টপিকসগুলো প্রথম নাম্বার 1 আমরা এখান থেকে শিখব আজকের ক্লাসে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমরা যখন শিখব তখন মৌলিক সংখ্যাটা শেখার পরে আমার মনে হয় তোমরা অনেক অনেক ভালো একটা আইডিয়া পাবা সংখ্যা সম্পর্কে। আর মৌলিক সংখ্যা, এই সংখ্যাটি এমন একটি সংখ্যা যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র 2টি। তার মানে আমরা যখনই মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব তখন মৌলিক সংখ্যা কাকে বলে এটি যদি আমি বলি তাহলে প্রথমে আমি এখানে লিখলাম মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যাটা কাকে বলে? মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কোনো একটি সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তবে তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 এই সংখ্যাগুলোকে আমরা এক এবং সংখ্যাটি ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে কোনোভাবে ভাগ করতে পারবো না। তো এই কারণে এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাটা আমি যদি লিখি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, এটাকে আমরা আরো একভাবে বলতে পারি, যে সকল সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি, দ্যাট মিন্স যে সকল সংখ্যার গুণনীয়ক 2টি তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাগুলো আমাদের এমন একটি সংখ্যা যেটিকে আমরা বলি সকল সংখ্যা তৈরির ভিত্তি। পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাই এই মৌলিক সংখ্যা ছাড়া তৈরি হয় না, শুধুমাত্র ব্যতিক্রম 1। তো 1কে তাহলে কি সংখ্যা বলা হয়? 1কে আমরা কিন্তু মৌলিক সংখ্যাও বলি না, যৌগিক সংখ্যাও বলি না। 1 হলো একক সংখ্যা। একক সংখ্যা, একক সংখ্যা। তাহলে 1 যদি একক সংখ্যা হয় তাহলে এই একক সংখ্যা এটা কেন? কারণ এর গুণনীয়ক মাত্র 1টি। মৌলিক সংখ্যা হতে গেলে গুণনীয়ক লাগে 2টি, আর যৌগিক সংখ্যা হতে গেলে গুণনীয়ক লাগে 2 এর অধিক, দ্যাট মিন্স কমপক্ষে 3টি। তাহলে আমাদের মৌলিক সংখ্যার কন্ডিশনেও এটি পড়তেছে না। আবার যৌগিক সংখ্যা যদি আমি বলি, যৌগিক সংখ্যা, তো এই যৌগিক সংখ্যাগুলো হলো যে সকল সংখ্যার গুণনীয়ক, যে সকল সংখ্যার গুণনীয়ক 2 এর অধিক, 2 এর অধিক, সেই সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। তো যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা এই দুইটার কন্ডিশনেই আমাদের পড়তেছে না হলো একক সংখ্যা। তাহলে একক সংখ্যা কেন? কারণ এর গুণনীয়ক 1টি। তাহলে 1কে কেন মৌলিক সংখ্যা বলা হয় না? এটি আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে। তো 1কে কেন মৌলিক সংখ্যা বলা হয় না? এর কারণ হলো 1 এর গুণনীয়ক মাত্র 1টি। তারপরে এখানে আমরা
মৌলিক সংখ্যার কন্ডিশনে যদি আসি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলি, অথবা যে সকল সংখ্যার গুণনীয়ক মাত্র দুইটি তাকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা এই দুইটার কন্ডিশন যদি আমরা স্যাটিসফাইড করতে পারি, তার সঙ্গে আমরা হচ্ছে এইবারে যে টপিকসটা শিখবো সেটি হচ্ছে মৌলিক সংখ্যা হলো 1 থেকে 100 পর্যন্ত কয়টি আছে। এটি আমাদের সব সময় যে কোনো পরীক্ষায় এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাগুলোতেও আমাদের এই প্রশ্নটি বেশি বেশি আসে যে 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে, এবং অনেক সময় ভেঙে ভেঙেও বলা হয় যে 20 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, অথবা 20 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। এইভাবে যে কোনোভাবেই প্রশ্নটি আসতে পারে। তো আমরা এখানে প্রথমে লিখলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাটা আমি তোমাদেরকে এমন ভাবে শেখাবো যে এটি এমন একটি ট্রিক্স, যে ট্রিক্স এর মাধ্যমে আমরা যদি শিখি তাহলে আমাদের আর সারা জীবনেও আমাদের এটি কখনো ভুল হবে না। তো এবারে আমি যদি এটি শেখাই তাহলে প্রথমে আমরা এখানে দেখব 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু আছে 25টি। সেগুলো হলো কি কি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, তারপরে 61, 63, 67, 71, 73, 79, 83, 89 আর হচ্ছে 97। এই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা। সেই মৌলিক সংখ্যাগুলোকে আমি এমন ভাবে সাজাবো যে এটি একটি প্যাটার্ন ফলো করবে। সেই প্যাটার্নটা হচ্ছে নাম্বার 1, প্রথমে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, 7, এটা হচ্ছে 4। তারপরে এবারে আমি যদি লিখি 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17 আর হচ্ছে 19, এই হলো 4টি। তারপরে এবারে আমি যদি লিখি 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 23 আর হলো 29, এখানে হলো 2টি। তারপরে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, এখানে 31 আর হলো 37, এখানেও 2টি। তারপরে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, আমাদের মোট হচ্ছে 3টি, 41, 47 আর হচ্ছে 41-এর পর 43, 43-এর পর 47, এই হচ্ছে 3টি। তারপরে 51 থেকে আমি যদি আসি 60 পর্যন্ত, এই 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 53 আর হচ্ছে 59, এখানে হলো 2টি। 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আমাদের 2টি, 61 আর হচ্ছে 67, এখানেও আমাদের 2টি। তারপরে 70, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 71, 73 আর হচ্ছে 79, এই হলো 3টি। তারপরে এখানে 81 থেকে আমি যদি 90 পর্যন্ত যাই, 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 83 আর হচ্ছে 89, এই হচ্ছে 2টি। আর 91 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র একটি, 97। তো এগুলোকে আমি যদি একটা প্যাটার্ন হিসেবে সাজাই, 44, 22, 322, 321, তো এখানে মোট 10টি সংখ্যা আছে। এই 10টি সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রতিটি সংখ্যার জন্য আমরা 10 করে কাউন্টিং করব। তার মানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তো এই সংখ্যাগুলো আমরা যদি এবারে যোগ করি, 4 যোগ 4 যোগ 2 যোগ 2 যোগ 3 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 3 যোগ 2 যোগ 1, তো এগুলো সবগুলো যোগ করলে আমাদের কিন্তু আসে 25। তো এই 25টি হলো আমাদের 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, সেই মৌলিক সংখ্যাগুলো আমাদের এখানে লেখা হলো। আর যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা ইজিলি বলতে পারবো 44, 22, 322, 321। এই 4 মানে হলো 1 থেকে 10টা মৌলিক সংখ্যা, সেটি হচ্ছে 2, 3, 5, 7। এই 4 মানেও হচ্ছে 4টা মৌলিক সংখ্যা, সেটা হলো 11 থেকে 20 পর্যন্ত, সেটা হচ্ছে 11, 13, 17 আর 19। আর এখানে হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত 23 আর হচ্ছে 29। 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 31 আর 37। 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, 41, 43, 47। তারপরে এখানে 50 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, 53 আর হচ্ছে 59। 60 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, 61 আর হচ্ছে 67। 70 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, 73, 71, 73, 79 আর হচ্ছে 80 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, সেটি হচ্ছে 83 আর হচ্ছে 89। আর
90 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা মাত্র একটি, সেটি হচ্ছে 97। তো আমরা এভাবে যদি মনে রাখি তাহলে এইটা হচ্ছে আমাদের ইজিলি মনে থাকবে, এবং এই ট্রিক্সটা আমরা ফলো করে যে কোনো মৌলিক সংখ্যা ইজিলি বের করতে পারি। যেমন আমি যদি বলি যে 20 থেকে 40-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে 20 মানে হচ্ছে 10, 20, এই 2, 4, 4, 8, এই দুইটা বাদ যাবে। এবারে 20, 30, 40 এই পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল 4টি, তাহলে 2 আর 2 যোগ করলে 4টি। এইভাবে আমরা যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে বের করতে পারবো। তো ইজিলি তোমরা এই যে বের করা শিখলা, এই বের করাটা ট্রিক্সটা অনেক অনেক মজার কিন্তু। তো তোমরা যদি এটি একবার শিখে ফেলো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এইভাবে আমরা যে কোনো মৌলিক সংখ্যা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। তো বিষয়টি অনেক মজার, আমার কাছে ভালো লেগেছে, তোমাদের কাছেও আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে কতটুকু ভালো লেগেছে। তো এবারে আমরা মৌলিক সংখ্যা শিখলাম, যৌগিক সংখ্যা শিখলাম, আর হচ্ছে আমাদের আরেকটি সংখ্যা আছে, সেটি হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যা এটা হয় কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে, আর বেশি পক্ষে সেটা হচ্ছে 2-এর চেয়ে বেশিও হইতে পারে। দ্যাট মিনস আমি এটাকে বলতে পারি, যেমন আমি যদি বলি সহমৌলিক সংখ্যা কাকে বলে, তো সহমৌলিক সংখ্যাটা আমরা এখানে লিখতে পারি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, তো সহমৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমরা আগে জানি। তো সহমৌলিক সংখ্যাটা হচ্ছে আমাদের প্রথমে যদি 2 বা ততোধিক সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তবে তাদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। এটা হচ্ছে সহমৌলিক সংখ্যার সংজ্ঞা। তো এছাড়াও আমরা আরেকটা বলতে পারি, যদি 2 বা ততোধিক সংখ্যার গসাগু 1 হয় তাহলেও তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা হয়। তো এই সহমৌলিক সংখ্যাটা আমি যদি একটা টেস্ট করতে চাই, যেমন আমি এখানে লিখলাম 22 আর হচ্ছে এখানে লিখলাম 24। তো 22 আর 24 এই দুইটা সংখ্যা সহমৌলিক কিনা, অথবা অনেক সময় আমরা হচ্ছে এখানে এটাও লিখতে পারি যে 42 বড় সংখ্যাও আমরা ইউজ করতে পারি, অথবা অনেক সময় আমরা 22 এখানে লিখলাম 49 বড় সংখ্যা, মানে যে কোনো সংখ্যায় থাকতে পারে। তো এখন আমি যদি এদের গুণনীয়কগুলো দেখি তাহলে এদের গুণনীয়কগুলো কিন্তু আসে 1, 2, 11 আর হচ্ছে 22, আর 49 এটা হচ্ছে 22-এর গুণনীয়ক। তারপরে 49-এর গুণনীয়কগুলো যদি আমি বের করি, 1, তারপরে 7, তারপরে 49, এই হচ্ছে 3টা। তো এদের মধ্যে আমরা দেখতেছি 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এদেরকে আমরা বলতে পারি এরা পরস্পরের সহমৌলিক সংখ্যা। আবার যদি আমি 22 আর হচ্ছে এখানে 30 লিখি, তাহলে এদের মধ্যে আমরা কিন্তু প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা 1 ছাড়াও 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 দিয়ে ভাগ যদি যায় তাহলে অবশ্যই এরা পরস্পরের সহমৌলিক সংখ্যা হবে না। তো এই উদাহরণের মাধ্যমে আশা করি তোমাদের ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে কোনো সংখ্যার যদি 2 বা ততোধিক সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি তাদের সাধারণ গুণনীয়ক হিসেবে আমরা পাই তাহলে আমরা বলবো তাদেরকে পরস্পরের সহমৌলিক। তো এটি হয়তো তোমাদের বুঝতে অনেকের প্রবলেম হইতে পারে, তো আমি এটা গুণনীয়কের মাধ্যমেই যদি বলি তাহলে আমাদের এখানে 22-এর গুণনীয়ক লেখা আছে, এবারে 30-এর গুণনীয়ক 1, 2, 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 10, তারপরে 15, তারপরে হচ্ছে 30। তো এদের মধ্যে আমরা 1, তারপরে 2 এই দুটা গুণনীয়ক পেয়েছি সাধারণ। এই দুটা গুণনীয়ক 1 ছাড়াও কি তাদের সাধারণ গুণনীয়ক যেহেতু আছে, তাহলে অবশ্যই এরা পরস্পরের সহমৌলিক সংখ্যা নয়। আর সহমৌলিক সংখ্যা যদি না হয় তাহলে আমরা এখানে সহমৌলিক সংখ্যা কোনগুলোকে বলবো, যেমন আমি 22 আর 27 এই দুটা সংখ্যার যদি আমি এখানে দেখি তাহলে 22-এর গুণনীয়কগুলো আমার ছিল, গুণনীয়ক হচ্ছে এখানে 1, 2, 3, 1, 2, 11, 22, আর 27-এর গুণনীয়কগুলো 1, 3, 9, তারপরে এখানে আসবে
27 নিজে। তো এদের এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তো দ্যাট ইজ হোয়াই এরা দুইজনে পরস্পরের সহমৌলিক সংখ্যা। আবার যদি আমি তাদের গসাগু নির্ণয় করি, গসাগু যদি নির্ণয় করি তাহলেও কিন্তু এদের গসাগু 1 আসবে। 22 কে 22। তো এইবারে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতেছি এটা, তাহলে এখানে আসলো 5। এবারে 5 দিয়ে 22কে যদি ভাগ করি 4 বার, এখানে আসলো 20, এখানে 2। তাহলে এবারে 5কে 2 দিয়ে যদি ভাগ করি 4, এবারে 1 দিয়ে 2কে যদি ভাগ করি তাহলে 2 1কে 2। তাহলে এদের গসাগু কত আসলো? 1। তাহলে 1 যেহেতু গসাগু এসেছে সেহেতু অবশ্যই সংখ্যা দুইটি পরস্পরের সহমৌলিক সংখ্যা। তারপরে এবারে আমরা এখান থেকে কিছু কুইজ প্রশ্ন যদি বলি, সেটি হচ্ছে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। আবার আরেকটি প্রশ্ন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা কত? সেটিও হচ্ছে 2। আবার যদি প্রশ্ন হয় সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা, সবচেয়ে বৃহত্তম জোড় মৌলিক সংখ্যা কত? সেটিও হচ্ছে 2। তারপরে 1কে কেন মৌলিক সংখ্যা বলা হয় না? এটি আমি আগেই বলেছি। 1কে মৌলিক সংখ্যা বলা হয় না কারণ হচ্ছে 1-এর গুণনীয়ক মাত্র 1টি। তারপরে এখানে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটি হচ্ছে যে জোড় মৌলিক সংখ্যাগুলোর মধ্য থেকে এই 2 হচ্ছে সবচেয়ে ছোট আবার সবচেয়ে বড়। পৃথিবীতে এই একটাই শুধুমাত্র জোড় মৌলিক সংখ্যা আছে, সেটি হচ্ছে 2। এই প্রশ্নটা আমাদের অনেক সময় পরীক্ষায় আসে, তো তোমরা অবশ্যই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবা। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এটি বেশি বেশি করে শেয়ার করবা তোমাদের বন্ধুদের মাঝে, তোমাদের ফ্রেন্ড ফেসবুকের টাইমলাইনে বেশি বেশি করে শেয়ার করবা, যাতে তোমাদের আরো বন্ধুরা উপকৃত হতে পারে। এবং আমাদের যারা চাকরি প্রার্থী আছে, যারা অনেক পরীক্ষা দিচ্ছে চাকরির জন্য, তারাও অনেকে গণিতের সমস্যায় ভুগতেছে, তো তাদের জন্য এই ভিডিওগুলো বেশ উপকৃত হবে আশা করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।